বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন? এই একটি মাত্র প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে সবচেয়ে বড় ঝড় তুলেছে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন একজনকে ওই চেয়ারে বসাতে হবে। কিন্তু কে বসবেন ওই চেয়ারে? যে মানুষটির নাম নিয়ে এখন পর্দার আড়ালে সবচেয়ে বেশি দর কষাকষি চলছে, তার নাম শুনলে আপনিও চমকে উঠবেন। রাজনীতি যে কতটা রহস্যময় আর স্বার্থের এক অদ্ভুত খেলা, সেটা বুঝতে হলে আপনাকে বর্তমান পরিস্থিতির একটু গভীরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে এমনও দাবি করে বসলেন যে তার বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল তাকে দেশ পলাতক প্রমাণের জন্য। কিন্তু এই সমস্ত জল্পনা আর গুজবের মুখে ছাই দিয়ে ডক্টর ইউনূস এমন এক বিবৃতি দিলেন যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই দেশেই তার জন্ম আর এই দেশেই তার মৃত্যু হবে। তিনি কোথাও যাচ্ছেন না, গুলশানের বাড়িতেই থাকবেন। তার এই একটি মাত্র বাক্য যেন অনেকের সাজানো বাগান তছনছ করে দিল। আর ঠিক এর পরপরই শুরু হলো রাজনীতির নতুন এক দাবা খেলা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান, ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। খবরটি ছড়ানোর পর রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে ওঠার জোগাড়। রাজনীতিতে স্মৃতি যে কতটা ক্ষণস্থায়ী, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে ফিরে তাকান। এই বিএনপি একসময় ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের মন্তব্য করত? তাকে রীতিমতো রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ সেই একই দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন? এর পেছনের কারণটা শুধুই কি সম্মান দেখানো, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে রাজনীতির মঞ্চে অভিনেতাদের মুখোশ বদলের দুটো বাস্তব উদাহরণ আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে চলছে। প্রথম উদাহরণটি হলেন খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সেই সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের সবচেয়ে বড় শত্রু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলেও আখ্যা দিয়েছিলেন। টকশো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটাই রব ছিল যে এই লোকটা দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই খলিলুর রহমান আজ বিএনপির সরকারের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। শুধু মন্ত্রী নন, তিনি এখন সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের প্রধান স্থপতি। জাতিসংঘে তার ভূমিকা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় মাথা নিচু করে কথা বলতো, সেই বাংলাদেশ আজ চোখে চোখ রেখে সমানে সমান কথা বলছে। তার এই সাহসের পেছনে সবচেয়ে বড় অবদান ওই খলিলুর রহমানের। কালকের বিদেশি দালাল আজ হয়ে গেছেন দেশের সবচেয়ে বড় কূটনৈতিক হিরো। দ্বিতীয় উদাহরণটি আরও চমকপ্রদ। বিডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিকুর রহমানের কথা মনে আছে? এই মানুষটির কাজই ছিল ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা, দেশে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা। কিন্তু এই কাজের জন্য তাকে কি শুনতে হয়েছিল জানেন? বিএনপির কট্টর সমর্থকরা তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা হকারের সাথে তুলনা করেছিল, যেন দেশের জন্য বিনিয়োগ আনতে যাওয়াটা কোনো লজ্জার কাজ। অথচ আজ সেই একই আশিকুর রহমান একই পদে বহাল আছেন। বিএনপি সরকারের অধীনেই তিনি কাজ করছেন এবং এখন তার সেই কাজকেই সরকারের অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে বাহবা দেয়া হচ্ছে। যে কাজ একসময় ছিল উপহাসের পাত্র, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় হাতিয়ার। এই দুটি ঘটনাই প্রমাণ করে রাজনীতির মঞ্চে কালকের ভিলেন আজ হিরো হতে সময় লাগে না। মুখে এক কথা আর অন্তরে আরেক হিসাব, এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্মম বাস্তবতা। এবার আসা যাক আমাদের মূল গল্পে। ডক্টর ইউনূসকে কেন বিএনপি রাষ্ট্রপতি বানাতে চাইছে?
বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি চাইছেন? দলের ভেতরে এখন চরম কোন্দল চলছে। কে বড় পদে যাবেন, কার ক্ষমতা কতটুকু, এ নিয়ে গ্রুপিং এখন প্রায় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। তারেক রহমান খুব ভালো করেই জানেন, দলের ভেতর থেকে কাউকে যদি রাষ্ট্রপতি করা হয় তবে এই কোন্দল আরও ভয়াবহ রূপ নেবে। তাই তিনি চাইছেন এমন একজনকে বঙ্গভবনে বসাতে, যিনি সম্পূর্ণ নিরপেক্ষ, যার গ্রহণযোগ্যতা সার্বজনীন এবং যাকে নিয়ে দলের ভেতরে বা বাইরে কেউ টু শব্দটিও করতে পারবে না। আর এই মাপকাঠিতে ডক্টর ইউনূসের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তবে শুধু অভ্যন্তরীণ কোন্দল মেটানোই শেষ কথা নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনীতির এক বিশাল সমীকরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব। বিশ্বমঞ্চে তার যে গ্রহণযোগ্যতা তা অন্য কোনো রাজনীতিবিদের নেই। বাংলাদেশ বর্তমান এক জটিল ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশ এখন চীন, পাকিস্তান এবং তুরস্ক বলয়ের দিকে ঝুঁকছে। এই আন্তর্জাতিক মেরুকরণের সময় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রাখাটা বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো গার্মেন্টস শিল্প, আর এই শিল্পের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপ ও আমেরিকা। বিশ্ব ব্যাংক, IMF বা এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব রয়েছে তা বাংলাদেশের অর্থনীতিকে যে কোনো সংকট থেকে উদ্ধার করতে পারে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দেশে আনার সুযোগ রয়েছে, কিন্তু সেই অর্থ আনতে গেলে আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি মুখ দরকার যার কথায় সারা বিশ্ব ভরসা করবে। ডক্টর ইউনূস ঠিক সেই মুখ, যাকে রাষ্ট্রপতি করা গেলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা অন্য কোনো উপায়ে অর্জন করা সম্ভব নয়। কিন্তু চাইলেই কি সবকিছু এত সহজে হবে? বাস্তবতা এতটাও সরল নয়। তারেক রহমান চাইলেও দলের ভেতরের একটি বড় অংশ এই সিদ্ধান্তের সাথে একমত নয়। তারা ক্ষমতার ভাগ ছাড়তে নারাজ। অন্যদিকে দেশের বড় বড় কর্পোরেট লবি এবং ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর দিক থেকেও প্রচণ্ড চাপ রয়েছে। এইসব চাপ সামলে তারেক রহমান কি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত অটল থাকতে পারবেন? ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর এই পরিকল্পনা কি সত্যি তারেক রহমানের কোনো মাস্টার স্ট্রোক, নাকি দলের ভেতরের কোন্দল আর ক্ষমতার লোভ শেষ পর্যন্ত এই স্বপ্নকে গিলে খাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষকে কি আসলেই এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে এনে রাষ্ট্রপতি করা উচিত, নাকি পুরো বিষয়টি বিএনপির আরেকটি রাজনৈতিক চাল মাত্র? সময়ই বলে দেবে রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটা কে চালবে এবং বঙ্গভবনের চাবি শেষ পর্যন্ত কার হাতে উঠবে। বাংলাদেশের রাজনীতির এমন আরও গভীর বিশ্লেষণ, পেছনের অজানা গল্প এবং সবার আগে সব সত্য খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন গল্ফ নিউজ চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।